স্বাগতম, নমস্কার। খুব 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 ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আজকে অনুষ্ঠানটা করছি। দেখুন, পৌরাণিক কাহিনীতে আমরা পড়েছিলাম যে রাবণের ছোড়া শক্তিশাল বুকে লাগার পর লক্ষণ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। মানে সেটাকে বলা হচ্ছিল যে প্রায় মৃতপ্রায়, তার শরীরে আর কোনো বশ ছিল না। তো রামচন্দ্রের সঙ্গে যেমন সুগ্রীব ছিলেন, মানে হনুমানদের যে রাজা, বানর সাম্রাজ্যের রাজা, তার যে চিকিৎসক ছিলেন তার নাম জাম্বুবান। তিনি তখন বললেন যে হ্যাঁ, এর ওষুধ আছে, কিন্তু হিমালয়ে যেতে হবে। হিমালয়ের একটা বিশেষ জায়গা, হিমালয় তো অনেকগুলো পর্বতমণ্ডলী নিয়ে হিমালয় পর্বত, যে ওইখানে ওষুধটা রয়েছে বিশাল্যকরণী, যাও ওটা নিয়ে এসো। তো হনুমান তো জাম্প দিয়েই পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে তিনি আর খুঁজে পাচ্ছেন না বিশাল্যকরণী। তখন তিনি একটা পাহাড়ের টুকরো হাতে করে তুলে নিয়ে এসে সেখানে হাজির হলেন, এবং সেখান থেকে বিশল্যকরণীর ওষুধ বার করে জাম্বুবান লক্ষণকে বাঁচান। তো এই কাহিনী থেকে একটা ব্যাপার বোঝা যায় যে জীবনদায়ী ওষুধ উত্তর ভারতের হিমালয়ের জায়গায় রয়েছে, এবং দক্ষিণ ভারতে কোনো পাহাড়ই ছিল না একটা সময়, থাকা সম্ভব না, হয় সেখানে সমুদ্র রয়েছে নইলে রুক্ষ জায়গা। এবার দক্ষিণ ভারতে যে পাহাড়গুলো দেখেন, বলে কল্পিত কাহিনী হোক আর সত্যি কাহিনী হোক বা পৌরাণিক কাহিনী হোক, যে সেটা হিমালয়েরই একটা টুকরো। কি অপূর্ব, ভাবতে ভালো লাগে। তাহলে হনুমানজির কল্যাণে কিন্তু লক্ষণ সেদিনকে প্রাণ পেয়েছিল। এবং অনেকেই বলেন যে হনুমান মানেই শক্তি। এবং আপনারা বোধহয় জানেন না বা জানেন অনেকে, হনুমানের মৃত্যু নেই, এবং হনুমান অমর, মানে তার মৃত্যু হয় না, এবং সেটা শুভ দিক। কিন্তু এই শুভ দিককেও ব্যবহার করতে হয়। আমরা দেখি এই যে সামনে নবরাত্রি আসছে, নবরাত্রিতে রামের পুজো হয় না সাধারণত, কারণ এটা এটা রামের পুজোই না, এটা হচ্ছে কি অন্নপূর্ণা পুজো, একদম ডিফারেন্ট। কিন্তু তার মধ্যেও দেখি যে হনুমানজির পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবার আমার মস্ত বড় প্রশ্নটা হচ্ছে যে হনুমানজি কিন্তু খুব স্বল্পে সন্তুষ্ট। তিনি বুক চিরে রাম সীতাকে দেখিয়েছিলেন। স্বল্পে সন্তুষ্ট হনুমানজির হনুমান চালিসা পড়তে হয়, দেখবেন সারাদিনের লোকে পড়ে, এবং তাদের মধ্যে একটা কি বলা যায়, শ্রীবৃদ্ধি হয়, শক্তি বৃদ্ধি হয়, মানসিক জোর পায়, এবং প্রত্যেকদিন সেটাকে পড়া হয়। মঙ্গলবার তো বিশেষ করে মঙ্গলবার পালন করা হয় হনুমানজির। আমার বাড়িতে তো একদম ভয়ঙ্কর রকমভাবে পালন করা হয়। তো হনুমানজির পুজো, তার ছবি লাগানোর যে বিশেষ কতগুলো পদ্ধতি আছে, আপনারা যারা দেখছেন প্রত্যেকে করবেন এটা, সেইটা কিন্তু আমি জানি না, আমার পক্ষে জানা সময় এই অবধি আমি জানি, রামায়ণের গল্প টল্প জানি। এইটা আজকে কিন্তু আপনাদের সামনে জানাবেন যিনি, তিনি আমার ফেভারিট অনন্যাদি। এবং অনন্যাদিকে ওয়েলকাম করে একটি কথা বলি যে অনন্যাদির অনুষ্ঠান যারা দেখছেন তারা তো দেখবেনই, যারা মিস করে যাচ্ছেন, CTVN AKD+ ইউটিউবে যান, গিয়ে ইউটিউবে গিয়ে ক্লিক করুন CTVN AKD+, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে অনন্যাদি এসে হাজির। যদি এখন দেখতে না পান, বা আজকে অনন্যাদি যেটা বলছেন সেটা পরিবারের সবাই যখন উপস্থিত থাকবে তাদেরকে যদি দেখাতে চান, তাহলে যে কোনো সময় অনন্যাদিকে কিন্তু ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। সো ইট ইজ এ টাইম অ্যাক্রস টু অনন্যাদি, ওয়েলকাম। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসন্দা, তেমনি আজও আছে। তো এই যে আমরা অনেক কিছুই তো ছবি টানাই, তেমনি আবার হনুমানজিরও ছবি দেখবেন প্রায় বাড়িতেই থাকে। কিন্তু এর যে এই হনুমানজির ছবি যে মানুষের সমস্যার সমাধান করতে পারে বিভিন্ন রকমের ছবির দ্বারা, রাখার দ্বারা মানুষ কিন্তু উপকৃত হতে পারে। কীরকম, ধরুন কারুর বাড়িতে যদি রোগ ব্যাধি হয়, সে কিছুতে এই রোগ ভালো হচ্ছে না, সেখানে যদি হনুমান দেখবেন আকাশের দিকে উড়ে যাচ্ছে একটা পর্বতের ছবি নিয়ে হাতে নিয়ে, সেই ছবি যদি রাখা যায় তাহলে বাড়িতে রোগ ব্যাধি, মানে ওই যে বিশল্যকরণী, হ্যাঁ, তাহলে কিন্তু এই অসুবিধা হবে না। আবার যদি বাড়িতে কোনো নেগেটিভিটি থাকে,
মানে কিছু ভালো হচ্ছে না, না কিছু ওই ভালো আপনার হচ্ছে না, বাস্তুর হ্যাঁ সমস্যা। হ্যাঁ হ্যাঁ নানা দিক থেকে সমস্যা, হ্যাঁ, তাহলে কিন্তু যদি তার হাতে গদা, এই হাতে গদা এই ছবি দেখা যায়, তাহলে কিন্তু তার সেই সব দিক থেকে বিপদ আপদ সব কেটে যাবে। মানে এটা আপনি বলছেন বাস্তুজনিত যদি সমস্যা হ্যাঁ বা সব বাড়িতে কিছু, সব বিপদ আপদ, হয়তো কারোর নানা রকম- নজর পড়েছে। হ্যাঁ এইসব বিপদ বা আপদ, বাচ্চারা- হঠাৎ করে একটা বিপদের মধ্যে পড়ে বাচ্চারা গেলাম। সমানেই অসুস্থ হচ্ছে, সুস্থ হচ্ছে না, এই তখন এই গদালা ছবি রাখতে হবে। আবার ধরুন কেউ অর্থে কষ্টে ভুগছে, তাহলে কিন্তু এই ছবিটা রাখতে হবে, সে একদম মায়ের পাশে, হ্যাঁ, বা এই নিয়ে বসে আছে, এমনি বসে আছে আশীর্বাদ কোন নিচ্ছে জায়গাটা? মায়ের ছবির সামনে, ধরুন পার্বতীর ছবির সামনে বা সীতার সামনে আশীর্বাদ নিচ্ছে, রাম সীতার সামনে, হ্যাঁ আশীর্বাদ নিচ্ছে, ওই এরকম ভাবে মাথা নিচু করে রয়েছে, হ্যাঁ দুজনে হাত তুলে রয়েছে। হ্যাঁ, সেই ছবি যদি রাখা যায় তাহলে কিন্তু তার আর্থিক কষ্ট দূর হবে, অর্থজনিত যে কোনো সমস্যা তার ভালো থাকবে। আবার যদি কিনা দেখা যায় যে কারুর নানা রকমের সমস্যা, নিজের বাড়িঘর হচ্ছে না, বাড়িঘর নিয়ে ঝামেলা, অশান্তি, মামলা মোকদ্দমা এইসব যদি দেখা যায়, তখন কিন্তু হ্যাঁ সে মানে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে, সীতা মায়ের কাছ থেকে সে হাত দিয়ে এরকম করে আশীর্বাদ করছে, এই ছবি যদি রাখা যায়। সে পাওয়া যায় এগুলো? হ্যাঁ সব এই নানা রকম ছবি পাওয়া যায়, হ্যাঁ গুগল সার্চ করে বের করে হ্যাঁ, তারপর প্রিন্ট আউট। হ্যাঁ পেয়ে যাবে, তখন এই ছবি রাখা যায়, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হবে। আপনি তো নিয়মিত হনুমানজির পুজো করেন, হনুমান চালিসা পাঠ করি। চালিসা পাঠ করেন, কারণ আপনারা ব্রাহ্মণ পরিবার, আপনাদের তো এগুলো মানতেই হয়। এবং একই সাথে আরেকটা ব্যাপার আমি বলবো যে আপনাদের যেটা মানে আপনার পিতৃপুরুষ বা আপনাদের পূর্বপুরুষরা যেটা করেছেন, তারা নিয়মিতভাবে পুজো আর্চার ব্যাপারটা তো দেখেছেন। এবং এই হনুমান চালিসা পড়ার সময়টা কোনটা, মানে কোন সময় পড়লে ঠিক দেখুন হয়? প্রত্যেক মঙ্গলবার যদি করা যায়, তাহলে কিন্তু হ্যাঁ বলুন। প্রত্যেক মঙ্গলবার যদি আমি স্নান করে উঠে হনুমান চালিসা পাঠ করি, তাহলে কিন্তু, এবং হনুমানজির পায়ে যদি আমরা এই হাঁটুতে, পায়ে বলতে তার হাঁটুতে যদি আমরা ওই গেরুয়া সিঁদুর পরাই, তাহলে কিন্তু ভালো। আচ্ছা, মানে আপনি বলছেন যে হনুমানজির যে ছবি রয়েছে, সে যে কোনো ধরনেরই ছবি হোক না কেন, আপনি তো বলেছেন এটা আবার যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। হনুমানজির পায়ে যদি মঙ্গলবার দিন তোমার সকালবেলা মানে নিরামিষ আহার করুক বা যাই করুক, নিরামিষে খায়, একদম নিরামিষ, হ্যাঁ। এবং অনেকে ভাতও খায় না। না, হ্যাঁ। খেয়ে আগে হনুমানজির পুজো করে ওই হাঁটুতে তার ওই গেরুয়া সিঁদুর দিয়ে, সেই সিঁদুরটা যদি নিজের কপালে পড়ে, আচ্ছা। তাহলে কিন্তু তার বিয়ের বাধা কেটে যাবে। হ্যাঁ। তাহলে এগুলো অনেক আছে। তো আপনারা তো এগুলো খুব মানেন, সেই জন্য মানেন মানে কি, আপনার পুজো আর্চার মাধ্যমে এই জায়গাটাকে কনসোলিডেটেড করেছেন এবং মানুষের শ্রদ্ধা সে কারণে। হ্যাঁ, এবার হনুমানজির যে আমি চালিশাটা পড়বো, অর্ধেক পড়লাম, ফোন বাজছে, উঠে গিয়ে ধরলাম, না না একদম না, হবে না। ওই সময়টা ফোন সুইচ অফ একদম একাগ্র চিত্তে তোমাকে সেইখানে মনটা নিবিষ্ট রাখতে হবে, তবেই তো তুমি পাবে ঠাকুরকে। তোমার অন্য কিছু চিন্তা থাকবে, তাহলে কিন্তু হবে না। যে কোনো পড়াশোনা করতে গেলেও একাগ্রতা থাকা চাই, নিশ্চয়ই। তেমনি আমি ঈশ্বরের পুজো করছি, যদি তার প্রতি আমার মন না থাকে, তাহলে সে আমায় আশীর্বাদ করবে কেন? ঠিক কথা, তাই না? এটা উচিত। আমি বোধহয় একটা ফোন আসছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা নমস্কার, দিদিকেও নমস্কার। দিদি প্রোগ্রাম আমি খুব দেখি। আপনাকেও নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, জোরে বলুন। বলছি আমার ভাসুর গিয়েছিল আমার মেয়ের বিয়ের জন্য, আচ্ছা আচ্ছা, তো হয়েছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। কোথা থেকে? এখন আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। ছেলের 1989। কত আগে তারিখটা বলতে হয়? 11 আগস্ট। হ্যাঁ 11 আগস্ট। 11 আগস্ট। 11ই আগস্ট মানে 11/8। হ্যাঁ সেইটাই আমি জিজ্ঞেস করছি। 1989। ও 89। সময়টা? সময়টা হচ্ছে 5:45 সকালবেলা। সকাল 5টা 45। হ্যাঁ, কোথায় জন্ম? কলকাতা। ঠিক আছে। ছেলের জন্ম হচ্ছে আগরপাড়া। হ্যাঁ,
আগরপাড়া ছেলের জন্ম ঠিক আগরপাড়া। আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওই আগরপাড়া মানে ওই সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, সেদিন ছিল শুক্রবার, আপনার জানা আছে? হ্যাঁ শুক্রবার। আচ্ছা একটু লাইনে থাকুন, আমি বলবো। বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, আর গণ হলো ওর দেবগণ। হ্যাঁ লাইনে থাকুন, এবার বলবো। এটা দেখে নেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখে নিয়ে যান। এর প্রথমেই আমার ছকটা দেখে কি বলুন তো, এর বন্ধু বান্ধব অতীব খারাপ, আর এর পড়াশোনা কেটে যাওয়ার ছক। এই রে সর্বনাশ করেছে, ভুল না পড়াশোনা হবে ঠিক? না। বলুন। আপনার পড়াশোনা কতদূর হয়েছে? ও ছেলে মাধ্যমিক। আই দেখলেন, কেন মাধ্যমিকের পরে আর পড়াশোনা হয়নি কেন? না না অন্য মাথা নেই পড়ার। মাথা নেই পড়ার, পড়ায় বন্ধু মাথা বান্ধব নেই মানে কি ইচ্ছে নেই? এই যে আপনি এইমাত্র বলছিলেন না হ্যাঁ। যে পড়াশোনা করার সময় যদি ইচ্ছে থাকা চাই। হ্যাঁ। এটা ওর দোষ না, আপনারা যদি সেই সময় এই ছক যদি কাউকে দেখিয়ে ঠিক করতো না, তাহলে আজকে পাস টাস করতো। আজকে এই জায়গাটা হতো না। ও বদ ছেলে মেয়েদের পাল্লায় পড়ে গেছিল, আচ্ছা ওর বন্ধু বান্ধব অত্যন্ত খারাপ। বলুন ভুল না ঠিক? দাদা ঠিক তো বটে, বন্ধু। এই যে ঠিক 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 তো দেখেছেন? বটে। আচ্ছা কি হ্যাঁ। করবে টরবে? এইবার যেটা আমি বলতে পারি যে এইবার ওর অর্থের জায়গায় একটু অর্থের সমস্যা, তাই তো? হ্যাঁ অর্থের সমস্যা তো আমাদের অবশ্যই। অর্থের খুব সমস্যা। হ্যাঁ, এবং ওর মানে কথার দ্বারা শত্রু তৈরি হবে। আর্থিক জায়গাটা তো ভালোই নেই। দ্বিতীয় নম্বর কথা, এই জায়গা যদি ঠিক করতে চান, আপনাকে অর্থের জায়গাটা ঠিক করতে হবে, এবং ওর একটু ধরে থাকবেন। আপনি বলুন না। হ্যাঁ, অর্থের এবং কর্মের জায়গাটা ঠিক করতে হবে, কারণ ওর কর্মপতি কি হয়েছে, দারিদ্র যোগে আক্রান্ত, দাহ্য যোগে সেই জন্য আক্রান্ত। পড়াশোনাও হলো না, কাজকর্ম হলো না। কে মাধ্যমিক দিয়ে ছেলেকে মাস এ গেলে প্রেম করে বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ এই, কি রে? ছক বলছে আমি তাহলে না। আপনি বলছেন, আপনি আমাকে একটা দিদি একটা কথার উত্তর দিন তো, আপনি একটা খুব ভালো প্রেডিকশন করলেন। এই ছেলেটিকে আপনি প্রথমে বললে এর দ্বারা পড়াশোনা হবে না, বলেছেন তো? আর মা বলছে হ্যাঁ। দ্বিতীয় কথা বললেন যে সামান্য বন্ধু-বান্ধব খারাপ। রোজগার, সামান্য রোজগার, বন্ধু-বান্ধব বন্ধু বান্ধব বাজে স্বীকার করেছে। আচ্ছা বললেন সামান্য রোজগার, সামান্য রোজগার। কোথায় প্রেম করার সময় তো ব্রেনটা কাজ করেছে, অমনি অমনি প্রেম হয়ে যায়? হ্যাঁ, তাহলে বুদ্ধি নেই এটা বলা যাবে না না। না না, তারপর আর প্রেম করেছে বিয়ে করেছে তা আমরা জানবো কি করে? বলেন ছকটাই আপনি বলে বললেন কিন্তু ভম করে বললেন। ছক বলে দিচ্ছে, আমি কিচ্ছু বলার নেই। তাহলে দাঁড়ালো কি দিদি যিনি ফোনে আছেন? হ্যালো, এখন বিবাহিত, এখন এখন তো আমার কাছে থাকে না, এখন শ্বশুরবাড়ির ওদিকে থাকে। সে তো হবেই, ওনার সঙ্গে থাকে না। তা থাকবে কেন আপনার কাছে? সে তো থাকার জন্য না বিয়েটা করেছে নাকি? হ্যাঁ, এইবার আপনি কি চাইছেন সেটা বলুন। আমি চাইছি যে ও এখানে রয়েছে, ওদের বাড়ি আপনাদের রয়েছে, আমার এখানে আসার কোনো কি না না, কিছু কথা কথা বোঝা যাচ্ছে না। কথাটা বুঝতে চলে যায়। আপনি চাইছেন আপনার কাছে আসুক, তাই তো? না আমি চাইছি না ও ওর মতন থাকুক, কিন্তু আমাকে একটুখানি দেখাশোনা করবে। ওইটাই তো, মানে আপনাকে দেখাশোনা করবে মানে হচ্ছে কি আপনার আপনার কাছে না আসলে তাই তো দেখাশোনা বলছি। করবে কি করে? তাহলে আসতে হবে, তবেই তো দেখাশোনা হ্যাঁ, করবে। সেটা কি কাজেই সম্ভব? সেটা দেখাতে হবে, এখানে তো সব বলা সম্ভব না। সে ছেলে এসে যদি কথাবার্তা বলে তাহলে একটা হ্যাঁ, আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করলে পরে কিভাবে আনতে হবে আপনার ছেলেকে সে আমি ঠিক করে দেবো, কথাবার্তা যাতে বলে। ব্যাস, তাহলে ঠিক আছে। যান, এগুলো কত করে দিয়েছি, ছেলে হ্যাঁ, মধ্যে হ্যাঁ। আসতোই না, একেবারে বিয়ে করেই চম্পট। তাই তো করেছে। তারপরে এসে বললো যে দিদি এখন আস্তে আস্তে আমার ছেলে আমার কাছে আসছে। আচ্ছা আমি একটু বলে দিই দিদিকে কোথায় পাওয়া যাবে। যিনি ফোন করেছিলেন তিনিও নোট করে নিন। সেটা হচ্ছে কি 17ই মার্চ, 18 মার্চ 18ই মার্চ বোলপুর। বোলপুর। চট জলদি যারা দেখাবেন, আর সময় আসানসোল, নেই হাতে। আসানসোল হচ্ছে 19, 20 তারিখ হচ্ছে দুর্গাপুর, 23 তারিখ হচ্ছে কাঁথি, 24 তারিখ খড়গপুর, 26 তারিখ ব্যারাকপুর, 27 তারিখ কৃষ্ণনগর। আচ্ছা হনুমানজির ব্যাপারে আপনি যেটা বললেন, হনুমানজি ক্ষুব্ধ নাও হতে পারে, কিন্তু হনুমানজির পছন্দ অপছন্দের ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ আপনি যেটা বললেন যে ওই যে মাঝপথে উঠে যাওয়া যাবে না, না। সেটা যেমন ঠিক। আমি আমার বাড়ির দেয়ালের মধ্যে একটা হনুমান এঁকে রেখে দিলাম, হনুমানজির একটা ছবি এঁকে দিলাম, বা একটা পতাকার মধ্যে হনুমানজি, সেটাও তো তাকে সম্মান করা হয় না, না হয় কি? না 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 না, বাজে।
তো সেটা কি করে, হনুমানজির বিভিন্ন মন্দির রয়েছে একদম গেরুয়া, তার ওই সব সিঁদুর, কিছু, হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে কি মঙ্গলবার গিয়ে হ্যাঁ, সেখানে গিয়েও পুজো করা যায়। কিভাবে সেটা যদি একটু বলেন? সেটা আপনি ওই ই করবেন, সকালবেলা উঠে স্নান করে আপনি লাড্ডু নিয়ে যাবেন, হ্যাঁ, হনুমানজির লাড্ডু নিয়ে প্রিয় যাবেন। লাড্ডু। ঠিক, ঠিক, ঠিক। হ্যাঁ, সেই মতিচুর লাড্ডু নিতে পারে, এমনি লাড্ডু নিতে পারেন। আর হনুমানজির জন্য লাল ফুলের মালা নিতে পারেন। লাল ফুলের মালা। হ্যাঁ, লাল ফুল হনুমানের প্রিয়। তা এই দুর্বা নিতে পারেন। এগুলো দিয়ে যেমন পুজো দেয় ওরকম ভাবে পুজো দিলেন। এগুলো শত্রুর ঘর থেকে তিনি সীতাকে উদ্ধার করার জন্য গিয়েছিলেন, শত্রু দমন করতে এবং শত্রু, তিনি সীতাকে যখন আনতে পারলেন না, আগুনই জ্বালিয়ে দিলেন, হ্যাঁ, এলাকা পুড়িয়ে দিলেন, যা সব ছাই করে দিলেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটা মন্ত্র বলে দিতে পারি। বলে দিন। হনুমানজির একটা মন্ত্র আছে, ওং নমো হনুমতে রামদূতায় রুদ্রবতায় সর্বশত্রু সংহরণায় সর্ববশীকরণায় সর্বরোগ হরায় রামদূতায় স্বাহা। এই মন্ত্রটা যদি রেগুলার পাঠ করা যায় তাহলে কিন্তু সে সব দিক থেকে ভালো থাকে, তার শত্রু হরণ হয়। হ্যাঁ, এগুলো করতে হবে। শুধু মুখে বললাম আমার শত্রু কী করে হরণ করব, তাহলে হনুমানজির পুজো করুন, এই মন্ত্র পাঠ করুন, কিছু তো আপনি সমস্যার সমাধান পাবেন। এর আমি কিছুই করলাম না, হ্যাঁ, হে ভগবান আমায় এই দাও, স্বর্গ থেকে পড়বে নাকি? প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু করতে হয়, ঈশ্বরের সাধনা করতে হয়। আমি সাধারণ, দেখুন না, আপনি কারোর জন্য কিছু করলেন না, আপনি কি করে আশা করবেন তার থেকে কিছু আমি পাবো? আমায় তো কিছু করতে হবে। কেউ অর্থ দ্বারা করতে পারে, কেউ ভালোবাসার দ্বারা করতে পারে, হ্যাঁ, কেউ কথার দ্বারা করতে পারে। আমি কিছুই করলাম না, আমি তার থেকে আশা করব, এটা তো সম্ভব না। সবাই তো ভালো মানুষ হয় না, সবার মধ্যে মানবিকতা বোধ থাকে না। কাজেই এইগুলো ভাবতে হয়। কাজেই আমরা কিছুই ভাববো না, কিছুই করব না। কর্তব্য বলে একটা জিনিস আছে, কর্তব্য। আর সবচাইতে বড় কথা, যারা মা বাবাকে শ্রদ্ধা করে না, তাদের কোনো কিচ্ছু লাগে না। হ্যাঁ, কিন্তু আমরা সেটাই তো করি না। এখন মা বাবাকে অসম্মান করি, সব সময় অসম্মান করি, প্রণাম করি না। করলে হয়? হবেই না, সে ভালো থাকবে না। কেউ আছে লাইনে? হ্যাঁ, লাইনে আছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আপনার দুজনকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি ব্যারাকপুর থেকে রাজ বিশ্বাস বলছিলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, রাজ ভাই বলুন। হ্যাঁ, বলছি যে আমার বন্ধু আপনার কাছে গিয়ে খুব উপকার পেয়েছে, মানে ও ভালো একটা চাকরি পেয়েছে। বাহ, দারুণ খবর। তো মিষ্টি কোথায়? বন্ধু মিষ্টি খাওয়ালো না তো? হ্যাঁ, চেম্বারে নিয়ে গেছিল হয়তো। হ্যাঁ, দেখুন, বড় ভালো লাগলো। যাক, এটা ভালো সংবাদ। আজকে কাকে নিয়ে? আজকে আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, বলো ভাই, বলো বলো বলো, তোমার ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 24/4/1994। 24 আচ্ছা 24, তারপরে 4 এপ্রিল, 24 এপ্রিল 4/1994। সময়টা বলো ভাই। সকাল 11টা 10, সানডে, রোববার। কোথায় জন্ম? বসিরহাট। ঠিক আছে। কর্কট লগ্ন, কন্যা রাশি জানা আছে? সেদিন ছিল সানডে, রবিবার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি বলবো, একটা একটা করে বলবো। হ্যাঁ, বলুন। গণ ছিল দেবগণ। আচ্ছা, এইবার আমি বলবো, একটু লাইনে থাকুন। আমি না না, বলুন, টাইম নিন, কিন্তু ছেলেরা হ্যাঁ, ভালো ঠিক ছিল, আছে, ঠিক ওর আছে। বন্ধু গেছে, উপকৃত হয়েছে, তো স্বাভাবিক ফোন করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কি জানেন তো, এগুলো হচ্ছে মাউথ পাবলিসিটি। একজনের ভালো হলে আরেকজন তখন বিশ্বাসটা তার বাড়ে। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, এই ছেলেটা খুব একটু ইমোশনালও আছে। হ্যাঁ, এই ছেলে যে হ্যাঁ, ফোন করেছে। একটু ইমোশনাল টাইপের, জেদিও আছে। এইবার যেটা বলবো সেটা হলো যে এ কিন্তু এই সব ইন্ডিকেট করে প্রেমের মধ্যে জড়িয়ে যাওয়ার। দ্বিতীয় নম্বর কথা হলো, এর কিন্তু ইনকামের জায়গাটা ভালো না, অর্থের জায়গাটা, এবং কোনো রকম সেবামূলক বা চিকিৎসা জগৎ নিয়ে এর পড়াশোনা বা কিছু এটা হতে পারে। তাই নাকি? হ্যাঁ, বলুন তো আপনি কি দেখি কি? পড়াশোনা করেছেন বলুন তো? আমি হচ্ছে প্যাথোলজির উপরে ডিপ্লোমা করেছি। আরে, 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 কারণ কি, পঞ্চম স্থান থেকে এই চিকিৎসার ব্যাপারটা এইটা বললেন কি করে? পঞ্চম স্থান, মঙ্গলের স্থান, এই জায়গাটা হলো গুপ্ত জায়গা, আচ্ছা, বৃশ্চিক রাশির জায়গা। বৃশ্চিক এখান লগ্ন, থেকে মানে বৃশ্চিক চিকিৎসা রাশি বা বা চিকিৎসা বৃশ্চিকের জনিত- ঘরটা হলে ওটা হলো ওর উচ্চ শিক্ষার জায়গা। অতএব ওখান থেকে ও এই শিক্ষায় চলে গেছে।
কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রোজগার কেমন করবে? বলেই দিয়েছি যে একটু রোজগার ভালো নেই ওর। এই ভাই আপনি কি খুব একটা ভালো রোজগার করতে পারছেন না? না, মোটামুটি হচ্ছে, কিন্তু সেরকম মানে কবে থেকে ভালো হতে পারে। এই তো রোজগার হচ্ছে না। এই যে কেন রোজগার হচ্ছে না জানেন? আপনার যে অর্থকারক গ্রহ একেবারে পাওয়ারলেস, মানে রোজগারের জায়গাটা খারাপ। জিরো পার। 30 ডিগ্রি পেলে পাস, আপনি যদি 0 পান তাহলে কি আপনার পাশের জায়গাটা হলো না তো? কাজেই সেই জন্যই কিন্তু এই অবস্থা। এই শূন্যটা থেকে তো অন্তত পাস মার্কসে যেতে হবে তো। হ্যাঁ, সেই অর্থের জায়গাটা আপনি ঠিক করুন। বুঝতে পেরেছেন কি বললাম? হুম। অর্থের জায়গাটা ঠিক করলে আপনার রোজগারটা বাড়বে। রোজগারটা, ইনকামটা বেড়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আর বলছি, আর আমার বিবাহিত জীবন কি মোটামুটি ভালো যাবে নাকি কোনো ডিস্টার্ব আছে? কেন আচ্ছা, ডিস্টার্ব এটা মনে হচ্ছে এইবার কেন? বলি। আগে বলুন, আগে কেন মনে হচ্ছে? বিবাহিত জায়গাটা বলে দিই আমি। আপনার বউ কিন্তু আপনার সঙ্গে আপনি যেরকম মনের মানুষ, আপনার বউ কিন্তু সেরকম নয়, এবং সেটা একটা বিচ্ছেদের জায়গাও বটে। কারণ সপ্তমপতি যদি অষ্টমে চলে যায়, বিচ্ছেদের জায়গায় নিয়ে যায়, মানসিকও এবং মানে বিয়ে বিবাহিত- করেছেন? না, বিয়ে করিনি, মানে বিয়ে হতেও বিয়ে- চাইবে না, আপনার বিয়ে সহজে হতেও চাইবে না, হলেও কিন্তু মানে বিচ্ছেদের জায়গায় আপনি খুব জটক বিচার না করে কখনো বিয়ের জায়গায় হাত দেবেন না। আর আপনার বিয়ে বাড়ির কাছে, আপনার বাড়ি থেকে পশ্চিম দিকে বিয়ে হবে আপনার, কোন সালের মধ্যে হতে পারে? একদম বাড়ির কাছে। 26, এটা তো 26-27 সালের শুরুতেই বিয়ে হওয়ার যোগ আচ্ছা, এক বছর একেবারে। পরে। হ্যাঁ, কিন্তু এই যোগ থাকলেও হতে দেবে না। মানে বিয়ের ঘর, বিচার প্রথমত করতে হবে। বিয়ের ঘর খালি, হ্যাঁ। দ্বিতীয়ত এটা অষ্টম তা স্থানে চলে রোজগারের গেছে। ঘরও খালি, বিয়ের ঘরও খালি। হ্যাঁ, এবার অষ্টম স্থান, অষ্টমে গিয়ে বসে ছেলেটা আছে। ভালো ছেলে বললেন, ছেলেটা ভালো হলে কি হবে? ওর তার সব আসল জায়গাটা ঘরগুলো তো- খালি হয়ে রয়েছে। হ্যাঁ, তাহলে ওর ইসের যায়, ওর মানসিকতাটা ভালো আর কি। হ্যাঁ, মানসিকতায় ভালো বলছেন তো আপনি? হ্যাঁ, ছেলেটা ভালো ছেলে। মানসিকতা ভালো মনোর, ভালো মনের ছেলেও। দেখো ভাই, তোমাকে আমি বলি, তুমি আমার থেকে অনেক ছোট। দিদি যেটা বলছেন, তুমি খুব ভালো মানুষ, তুমি একটু সমঝে চলো, কেমন? একটু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তোমার যেগুলো দুর্বলতা আছে সেই জায়গাগুলো ঠিক করে নাও। বুঝতে পেরেছো? আর চট করে ওরকম ভাবে বিয়ে করতে যাবে না, জটকটা বিচার করিয়ে তারপরে বিয়ে করো, ঠিক আছে? এর বউ একটু এর চাইতে বয়সে বড়ও হতে পারে। এই রে, বুঝতে পেরেছো কি বললাম? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা দিদি, আমি লাস্ট পার্টে যাচ্ছি, আপনি তো পরপর উত্তর দিলেন। দেখুন, আমাদের এখন সময়টা খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ। তেলের সমস্যা তো শুনেছেন, হ্যাঁ, কি অবস্থা বলুন তো? কি গ্যাস মারাত্মক পাচ্ছে না লোকে, অবস্থা, সেই তেল কি বন্ধ, গ্যাস সাংঘাতিক বন্ধ, অবস্থা। এই বন্ধ। এইগুলো কেন যে তাহলে মানুষ, কি দিদি, আমার প্রশ্ন হচ্ছে, কোভিডের টাইমে হ্যাঁ যেরকম গন্ডগোল হয়েছিল 5 বছর আগে, ওইটাও ইলেকশনের সময় ছিল, হ্যাঁ, 2021 এটাও ইলেকশনের সময়। এই আবার ইলেকশনের সময়। হ্যাঁ। তাহলে কি আমাদের ব্যবসায়ীদের সমস্যা চলবে? হ্যাঁ, সমস্যা তো সব যাবে। জিনিসের দাম বাড়বে, ব্যবসা চলবে কি করে? শুনুন, কিনবে না? গ্যাস, তেল এইসবের যদি হয় তাহলে সর্বদিক থেকে সমস্যা আসে। সর্বদিক থেকে আসে। কেন লোকের তো যাতায়াত তেলের উপরে নির্ভর করে, পণ্যবাহী হ্যাঁ, জিনিস, হ্যাঁ। যার কারণে সব তো সেগুলোর তো তাহলে সমাধানের জন্য আসতে হবে, এবং ব্যবসাটা যাতে ভালো হয়। এখন দেখুন, সামনে পয়লা বৈশাখ, হ্যাঁ। তার পুজো আছে, আর ব্যাপার অন্নপূর্ণা পুজো আছে, সেটা নিয়ে আরেকদিন আলোচনা লোকে করা যাবে। কে কি করে করবে বলেন? হ্যাঁ। এইবার 18 তারিখে অমাবস্যা, আর বেশি দিন, একদিনও বোধ হয়, আজকে হলো 16 তারিখ বোধ হয়, হ্যাঁ। 17, 18, একদিন মাঝখানে আছে। যারা চাইছেন যে আমি ভালো থাকবো তারা তারপরে তো অবশ্যই অন্নপূর্ণা যোগাযোগ পুজো করবেন। আছে, হ্যাঁ। তারপরে তো অন্নপূর্ণা পুজো আছে, আবার নবরাত্রি এসে যাচ্ছে। তারপরে যারা চাইছেন তারা করবেন। অবশ্যই দ্রুত যোগাযোগ আর করবেন। আজকে কিন্তু 7টা অবধি অনলাইন আছে। হ্যাঁ, আচ্ছা, আজকে সন্ধ্যে 7টা অবধি অনলাইন আছে। যারা অনলাইনে কিন্তু আপনারা দেখান, দূর দূর প্রান্ত থেকে যারা আছেন অনলাইনে দেখাবেন, কিন্তু এটা পেয়েবল। হ্যাঁ। আপনি ইউ হ্যাভ টু পে। তো দিদি, আজকের মতন শেষ করতে হচ্ছে। আমরা সামনের বুধবার দিন এবং শনিবার দিন বেলা 1:30টার সময় চলে আসবো। আপনাকে নমস্কার জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার।